দাঁড়ান স্যার। আধার দাঁড়ালো, তবে পিছু ফিরল না। আলো উঠে এক ছুটে রুমে চলে গেল। তারপর আলমারি খুলে একটা খাম ও অনেকগুলো গহনার বক্স নিয়ে এসে তহমিনা খানের সামনে রেখে ধীর কণ্ঠে বলল, এগুলো নিয়ে যান মা, আমার দরকার নেই। তারপর খাম নিয়ে স্যারের সামনে দাঁড়িয়ে বলল, এখানে আপনার দেওয়া চেক রয়েছে, এটাও নিয়ে যান। আধার এক পলক মেয়েটার রক্তিম ফুলে ওঠা চোখের দিকে তাকিয়ে বলল, এটা তোমার হক। যেখানে আমাদের সম্পর্কের কোনো মূল্য নেই, সেখানে এটা নেওয়ারও কোনো অধিকার নেই। আমি সময় নিয়েছি মানে এই না যে আপনার সংসারে ফিরব, তাই এটা নিজের কাছেই রাখুন। তোমাকে সময় দিয়েছি মানে এই নয় যে বউ হিসেবে মেনে নিয়েছি। তোমার সময় যবে শেষ হবে তখন বইলো, আমি এসে ডিভোর্স পেপার সহ এইটাও নিয়ে যাব। ততদিন ভালো থাকো আর অন্যকে চালানো বন্ধ করো। আল্লাহ হাফেজ। এ কথা বলে আধার হনহনিয়ে চলে গেল। সে আজ নিজের উপর ভীষণ বিরক্ত। এইদিকে তহমিনা খান গহনার বক্সগুলো নিয়ে বেরিয়ে গেলেন। এগুলো বিয়েতে দেওয়া হয়েছিল মেয়েটাকে। আলো তার দাদাজানের কাছে এগিয়ে গিয়ে খাম বাড়িয়ে দিয়ে বলল, এটা নাও দাদাজান, বাড়িতে ফিরে তোমার নাতির মুখের ওপর ছুঁড়ে মারবে, ওকে? সোবাহান খান উঠে দাঁড়িয়ে হাসলেন। তারপর মেয়েটার মাথায় হাত বুলিয়ে বলেন, তুমি যেদিন খান বাড়িতে ফিরবে ওই দিন নিজ হাতেই না হয় এই কাজটা কইরো। এখন আসছি নাতবো, ভালো থেকো আর শীঘ্রই ফিরে এসো। তুমি ছাড়া খান বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে। আলো প্রত্যুত্তরে কিছুই বলল না। সোবাহান খান সবার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ওনার সাথে তারেক হোসেন ও রফিকও আছে। সবাই চলে যেতেই আলো ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, পারলাম না বাবা, পারলাম না মুক্ত হতে। দিন শেষে তোমার স্বার্থপর মেয়ে নিজের বেঈমান হৃদয়ের কাছে হেরে গেল। খুব বাজেভাবে হেরে গেল। অথচ এই মনটা হওয়ার কথা ছিল না, কিন্তু না চাইতেও হয়ে গেল। আজ তুমি এত খুশি কেন ভাইয়া? ছোট বোনের কথা শুনে রাত ড্রাইভিং করতে করতে জবাব দিল, কারণ আজ তোর পেয়ারের বড় ভাইয়ের ডিভোর্স। কথাটা শুনে তিথি চমকে উঠল। অস্থির গলায় বলল, এটা কি বলছো তুমি? ভাইয়ের ডিভোর্স মানে? এতে এত অবাক হচ্ছিস কেন? আমি তো দেশের বাইরে বসে থেকেও শিওর ছিলাম তোর ভাইয়ের আজ হোক বা কাল বিচ্ছেদ হবে মানে হবেই। বাট এত তাড়াতাড়ি হবে সেটা বুঝতে পারিনি। তুমি এইভাবে বলছো কেন ভাইয়া? বড় ভাইয়া তো তোমারও ভাই হয়, তার জন্য কি একটু খারাপ লাগছে না? না, লাগছে না খারাপ। তুমি ঠিক মায়ের মতো স্বার্থপর। তিথি! রাত গর্জে উঠল। ভাইয়ের বাসখাই গলার ধমকে তিথির চোখ দুটো ছলছল করে ওঠে। বড় ভাইয়া কখনো তাকে ধমকানো তো দূরে থাক, একটা বকাও দেয় না। অথচ এই মানুষটা তার নিজের মায়ের পেটের ভাই হয়েও তাকে হার্ট করে। এর পিছনেও অবশ্য কারণ আছে। কারণ সে বড় ভাইয়ের আদরের বোন তাই। আর সেও তার আধার ভাইকে ভীষণ ভালোবাসে। তাই তো তার ব্যাপারে খারাপ কিছু শুনতে পারে না, যেমনটা হলো এখন। তোমাদের শরীরে একই বাপের রক্ত থাকলেও তোমরা ভীষণ আলাদা, বিশেষ করে তুমি। মুখ বন্ধ কর, নয়তো গাড়ি থেকে ফেলে দেব। দাও না, দাও। কে বাধা দিয়েছে? তিথি, মাথা গরম করাস না। তিথি আর কিছু না বলে সিটে মাথা ঠেকিয়ে পড়ল। সে আজ বাড়িতে যাচ্ছে। মূলত পরীক্ষা গতকাল শেষ হওয়ায় কিছুদিনের ছুটি পেয়েছে, তাই বাড়িতে ফিরছে। নিজের ভাইকে দেখে যতটা না খুশি হয়েছিল, এখন তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে। হুম, এটা নিজের জন্য নয়, বরং তার বড় ভাইয়ের কথা ভেবে বুকটা ফেটে যাচ্ছে। মানুষটা এই পর্যন্ত তাদের জন্য কি না কি করেছে, এখনও করে যাচ্ছে। অথচ তার বেঈমান মা বাবা সব কিছু ভুলে গিয়ে দিব্যি স্বার্থপরের মতো জীবনযাপন করছে। অথচ তার বড় ভাইটা মনের কষ্টে একটু একটু করে শেষ হচ্ছে। তিথির কেন জানি ভাবির উপর ভীষণ অভিমান হলো। মেয়েটা একটু থেকে গেলে কি হতো? মানছে তার ভাইটা একটু কঠোর হৃদয়ের মানুষ, কিন্তু তাই বলে এইভাবে বিচ্ছেদ হয়ে যাবে? মেয়েটা তো একটু পারতো মানিয়ে নিয়ে ভাইকে বোঝাতে। তিথি দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বিড়বিড় করে বলল, তুমি যদি ভাইয়ার অতীত একটু জানতে ভাবি, তাহলে তুমি কখনো তাকে ছেড়ে যেতে পারতে না, বরং নিজের সবটা দিয়ে ভালোবাসতে।
কারণ তোমার স্বামী যে বড়ই ভালোবাসা পাওয়ার কাঙাল। খানবাড়িতে আপাতত ছোট্টখাট্ট একটা ঝামেলা চলছে, এর পিছনে রয়েছে তহমিনা খান। বাড়িতে ফেরার পর থেকেই ওনার মুখের বুলি থামেনি। যা ইচ্ছে তাই বলে আধারকে কথা শোনাচ্ছে। সব কিছু শুনেও চুপ করে আছে ছেলেটা। আর এই সুযোগেই এতদিনের মনের বিষ সব উগলে দিতে ব্যস্ত তাহমিনা। সোবাহান খান প্রথমে চুপ থাকলেও পরবর্তীতে আর শান্ত থাকতে পারেননি। তিনিও উচিত জবাব দেন। সব কিছু মিলিয়ে এখন যুদ্ধের ন্যায় গরম পরিবেশটা। অনেকটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আবহাওয়া ঠান্ডা হয়। আধার রুমে গিয়ে লম্বা একটা শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। মাথাটা ব্যথায় ফেটে যাচ্ছে তার। এই একটা কারণে সে বাড়িতে থাকতে চায় না। আগে খুব একটা বাড়িতে আসতো না। তার বহু বছর আগে কেনা একটা ফ্ল্যাট রয়েছে, সেখানেই একা থাকতো। মাঝে মধ্যে এখানে এসে শুধু দাদাজানের সাথে দেখা করে যেত। কিন্তু কয়েক মাস থেকে সে এখানেই থাকছে, কারণ তার দাদাজান সব সময় চেয়ে এসেছেন সে এখানে এসে থাকুক। আর সে প্রথম প্রথম কথা না শুনলেও পরবর্তীতে ঠিকই তার দাদাজানের কথা রাখে। কারণ তার জীবন জুড়ে যে এই একটা মানুষই আছে, তাই তো হাজার কষ্ট হলেও সে মুখ বুজে এই বাড়িতে পড়ে থাকে। অথচ তার মনটা সব সময় অন্য এক জায়গায় বসবাস করে। আজ শেফালি চাচি নেই। তিনি ছুটি নিয়ে কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে গিয়েছেন। আধার টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে রান্নাঘরে এলো। দুপুর পার হতে চলেছে, অথচ খাবার পেটে পড়েনি এখনও। সে ফ্রিজ খুলে দেখলো রান্না করা খাবার আছে কিনা, কিন্তু কিচ্ছু নেই। আধার ফোঁস করে তপ্ত শ্বাস ফেলে চাল ধুয়ে রাইস কুকারে বসিয়ে দিল। সে যদি একা হতো তাহলে কখনোই রান্না করতো না, শুধু এক মগ কফি বানিয়ে খেয়ে নিলেই হয়ে যেত। তার এমনও দিন যায় যেখানে সারাদিন পেটে ওই তেতো কফি চা ছাড়া কিছুই পড়ে না। সে চাইলে বাহির থেকে খাবার অর্ডার করতে পারত, কিন্তু দাদাজান বাইরের খাবার খেতে পারে না। আর সেও চায় না মানুষটা অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার খেয়ে শরীর খারাপ করুক। সে আগেই বুঝে গিয়েছিল তার ছোট মা আজ সারা দিনেও রান্নাঘরে পা রাখবে না। হুম, সারাদিন নয়, ওনার আদরের একমাত্র ছেলে এলে ঠিকই আসবেন, কারণ তিনি তার সন্তানদের জন্যই রান্না করতে বেশি পছন্দ করেন। আধার কফি খেতে খেতে ভাত, ডাল, সবজি আর ডিম ভুনা করে নেয়। সে যখন দেশের বাইরে ছিল তখনই এসব রান্নাবান্না শেখা। পিএইচডি শেষে দেশে ফেরার পরও মাঝে মধ্যে টুকটাক রান্না করত, তবে সেটা প্রয়োজন ছাড়া কখনোই না। এ কি দাদু ভাই, রান্নাঘরে তুমি কি করছো? সোবাহান খান ড্রয়িং রুম পেরিয়ে খোলা রান্নাঘরের দিকে এগিয়ে আসতে আসতে প্রশ্ন করেন। আধার এক পলক তাকিয়ে বলল, ক্রিকেট খেলছি দাদাজান, খেলবে? তুমি আর ভালো হলে না আধার। তোমার নাতি কবেই বা ভালো ছিল? ছিলে তো, ছোটবেলায় ভীষণ আদুরে ছিলে, আর এখন বাদর হয়ে গেছি, তাই তো? সোবাহান খান হেসে বলেন, হয়তো। আধার কিছু না বলে নিজের কাজে মন দেয়। সব কিছু গুছিয়ে নিয়ে বলল, ডাইনিংয়ে এসে বসো, আমি আসছি। আজ বউ থাকলে হাত পুড়িয়ে রান্না করতে হতো না। ঠিক বলেছ, তোমার জন্য পাত্রী দেখা শুরু করছি তাহলে। আমার বউ না, তোমার বউয়ের কথা বলছি। ওহ, আমার বউ আছে, জানতাম না তো। নাতির তেড়ামি দেখে সোবাহান খান বেশ বিরক্ত হলেন। এই ছেলেটা এমন কেন? একটু কি ভালো হওয়া যায় না? এজন্যই তার নাত বউ দু চোখে দেখতে পারে না এই বদমাইশটাকে। সবসময় উল্টোপাল্টা কথা বলে ভালো মুড বিগড়ে দিতে ওস্তাদ। সোবাহান খান আর কথা না বাড়িয়ে চুপচাপ ডাইনিংয়ে গিয়ে বসলেন। আধার এক এক করে খাবারের পাত্রগুলো নিয়ে টেবিলের উপর সাজিয়ে রাখল। তারপর নিজ হাতে দাদাজানকে খাবার বেড়ে দিল। কোথায় যাচ্ছ? সোবাহান খান খেতে খেতে খেয়াল করলেন আধার প্লেটে খাবার সবজি নিয়ে কোথাও একটা যাচ্ছে, তাই তিনি কপাল কুঁচকে উপরোক্ত বাক্যটি বলে। আধার পিছে না ফিরে একটি বন্ধ দরজার রুমের দিকে যেতে যেতে ধীর কণ্ঠে বলে উঠল, তোমার ছোট বৌমাকে খাবার দিতে। উনি আমাকে পর ভাবলেও
আমি আর ওনাকে পর ভাবতে পারি না দাদাজান। কি করে বলবো তোমায়? আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকেই। আলো নিজের গিটারের টুংটাং শব্দ তুলে পড়ন্ত বিকেলে ছাদের দোলনায় বসে থেকে দোল খেতে খেতে গুনগুন করে গান গাইছে। তার যখন খুব বেশি মন খারাপ হয় তখন সে একা একা গান গায়। তারপর কিছুটা হলেও মনটা হালকা হয়। সে চোখ বুজে লম্বা শ্বাস নিয়ে গাইল আরও একটি লাইন। পথ ভুলে গেছি চলে দূরের কুয়াশায়, তবু আমার ফিরে আসা সত্যিই নেই উপায়। তুমি আমার জিতের বাজি, তুমিই আমার হার। মেয়েটার মিষ্টি কণ্ঠস্বরে চারপাশ মুখরিত হয়ে উঠেছে। বাতাসে উঠছে তার খোলা চুল, স্কার্টের সাদা ঘের, কালো টপসের ওপর ঝুলছে সফেদ জর্জেট ওড়না, যেটার একাংশ অবহেলায় মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। অথচ মেয়েটার সেদিকে কোনো ধ্যানমগ্ন নেই। সে তো এখন এক অন্য জগতে হারিয়ে গেছে। তবে মেয়েটিকে বেশিক্ষণ নিজের গানে মত্ত থাকতে না দিয়ে হঠাৎই ছাদের দরজা ধড়াম করে খুলে গেল। মৃদু আওয়াজে আলোর কণ্ঠের সাথে সাথে হাত জোড়াও থেমে গেল। রাহুল ভাইয়া, আপনি এখানে? অসময়ে মানুষটাকে সশরীরে এখানে দেখে কিছুটা অবাক হয় আলো, কারণ লোকটা কখনোই হুটহাট করে আসে না। কিন্তু আজ কেন জানি মানুষটাকে এলোমেলো দেখাচ্ছে। চুলগুলো কপালে লেপ্টে আছে, ঘামার্ত চেহারাটা লালচে, ইন করা শার্টের অর্ধেক অংশ বাইরে, দুটো বোতামও খোলা। সবসময় পরিপাটি থাকা মানুষটিকে আজ এমন ছন্নছাড়া রূপে দেখে ভরকালো মেয়েটা ফের জানতে চাইল, আপনি ঠিক আছেন ভাইয়া? ঠিক নেই পাখি, একদম ঠিক নেই আমি। রাহুল মেয়েটার দিকে এগিয়ে যেতে যেতে অস্থির গলায় বলে। আলো ভুরু কুঁচকে বলল, কেন, কি হয়েছে আপনার? সেটা তো তুমি বলবে, তোমার কি হয়েছে? মানে ঠিক বুঝলাম না। কেন করলে এমন? কেন ওই আধার খানকে ডিভোর্স দিলে না? কেন? আলোর কপাল কুঁচকে গেল। তাহলে কি তার বিয়ের কথা জানে এই লোকটা? হতে পারে, না হলে কি আর এসব জানতে পারতো? সে তপ্ত শ্বাস ছেড়ে গিটারটা দোলনায় রেখে উঠে দাঁড়ায়। তারপর শান্ত গলায় বলে, আমার নিজেরও একটা সঠিক উত্তর জানা নেই। এই সময় যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। দ্যাটস ইট। একটু থেমে পুনরায় বলো, কিন্তু আপনি এসব জিজ্ঞেস করছেন কেন? কারণ কারণ তুমি তো ওই লোকটাকে পছন্দ করো না, আর না তার সাথে সংসার করতে চাও। তাহলে কেন এমন পাগলামি করলে আলো? তুমি ওই লোকটার থেকে ভালো কাউকে ডিজার্ভ করো। ওই লোকটা সব সময় তোমাকে অপমান করে কথা শোনায়, একটুও সহ্য করতে পারে না। সব কিছু জেনে শুনেও তুমি কেন আবারও ওই নরকের মধ্য পা রাখলে? ওই লোকটা কি কোনোভাবে তোমাকে ব্ল্যাকমেল করছে? রাহুলের কথা শুনে আলো হতবাক হয়ে গেল। এই পাগল ছেলেটা এসব কি আবোল তাবোল বলছে? আধার স্যার ব্ল্যাকমেল করবে, তাও তাকে? হাস্যকর ব্যাপার। আই নো উনি আমাকে লাইক করেন না, আমিও ওনার ওই গম্ভীর্যকে পছন্দ করি না। ওনাকে দেখে কিছু না হলেও ওনার তেরামিতে মেজাজ খারাপ হয়ে যায়। সব সময় তেরা তেরা কথা বলে। ওনাকে একটা প্রশ্ন করেও শান্তি নেই, উল্টো আপনার মাথায় নষ্ট করে দিবে। মানছি মানুষটা একটু অদ্ভুত টাইপের, কিন্তু তাই বলে খারাপ নয়। আধার স্যার যথেষ্ট ভালো একজন মানুষ, আর আমার সাথে তেরামি অপমান করলেও কখনো হার্ট করেননি কিংবা খারাপ ব্যবহার করেননি। উনি তো আগে থেকেই আমাকে দেখতে পারতেন না, আর আমিও ওনার পিছনে এই পর্যন্ত কম লাগিনি। বলতে গেলে আমার নিজের দোষটাই মানুষকে শত্রু বানিয়েছে। আর স্যার শুধু আমার সাথেই অমন করেন, এর বাহিরে তো অন্য মেয়ের দিকে তাকানোরও প্রয়োজন মনে করেন না। উনি আমাকে যতই অপছন্দ করুক, কিন্তু কখনো অবহেলা করেননি। বিপদের সময় সব সময় ওই অদ্ভুত লোকটাকেই নিজের ঢাল হয়ে সামনে পেয়েছি। উনি একটু হলেও আমাকে আগলিয়েছে, যত্ন করেছে, শুধু নিজের মনটাই দিতে পারেননি। শেষের কথাটা আস্তে বলে আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ল আলো। সে যতই মুখে লোকটাকে বকাবকি করুক না কেন, দিন শেষে ওই লোকটাকে তার এখন ভালো লাগে।
তুমি আধার খানকে চাইলেও কিন্তু তোমাকে আধার খান একটুও চায় না। রাহুলের কথা শুনে আলো কিছু না বলে পাশে ঘুরে খোলা আকাশের দিকে তাকায়। যেই মানুষটাকে পাবে না জেনেও তার বেঈমান মনটা সেই মানুষটাকে বেহায়ার মতো চেয়ে বসে আছে, এর থেকে কষ্টের আর কি আছে? আলো, হুম, আধার খানকে ডিভোর্স দাও, আমি সব কিছু ব্যবস্থা করে দিচ্ছি। এ কথা শুনে আলো চট করে পিছনে তাকিয়ে গম্ভীর্য কণ্ঠে বলল, আমার ডিভোর্স নিয়ে আপনার কেন এত মাথা ব্যথা? কারণ আমি তোমার ভালো চাই, কিন্তু আমি ডিভোর্স চাই না। কেন? ওনাকে অন্য কারোর সাথে দেখতে পারবো না। আমি চাই না আধার স্যার অন্য কোনো মেয়ের হোক। তাই যেভাবে আছি ওভাবেই থাকতে চাই ভাইয়া। প্লিজ আপনি আর এই বিষয়ে কিছুই বলবেন না। আমাকে আমার মতো থাকতে দিন। রাহুল এগিয়ে এসে দাঁতে দাঁত চেপে বলল, তুমি পাগল হয়ে গেছো। যেই মানুষটা তোমাকে বউ বলে মানে না, তুমি কিনা সেই মানুষটাকেই চাচ্ছ? আর ইউ ম্যাড? আলোর এতক্ষণের সব ধৈর্যের বাঁধ ভেঙে গেল। মেয়েটা হঠাৎই চিল্লিয়ে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আর এমনটা কেন হয়েছে জানেন? নিজের এই জঘন্য হৃদয়টার জন্য। ব্রেন বলে ওই লোকটা থেকে দূরে যেতে, কিন্তু এই বেইমান মন সেটাতে সায় দেয় না। আপনি ঠিকই বলেছেন, আমি সত্যিই উন্মাদ। না হলে কি অমন একটা শয়তানকে চাইতাম, যাকে আমি পছন্দ করি না, কিন্তু তাকেই আমি দিন শেষে অনুভব করি। ওই বাড়িতে যতদিন ছিলাম ততদিন ওই লোকটার পাষাণ বুকের মাঝে ঘামটি মেরে থেকেছি। মাঝে মধ্যে নিজ থেকেই কাছে গিয়েছি, কারণ ওনার বুকে মাথা রাখলে সুখ সুখ মনে হতো। তখন কেন জানি ওনাকে খুব আপন আপন লাগতো। হয়তো এটাই পবিত্র বিয়ের অদৃশ্য বাঁধন। আমি মানি বা না মানি, তবুও তো উনি আমার স্বামী। তাহলে কি করে পারতাম ওনাকে অন্য কারোর হাতে দেখতে? মেয়েরা আর যাই করুক, কখনো নিজের স্বামীর ভাগ দিতে পারে না। আমি জানি না আমার কি হয়েছে আর কেনই বা এমন করছি। শুধু জানি ওই আধার খান আমার না হলে অন্য কারোরও না, কারণ না। এক নাগাড়ে কথাগুলো বলে এক ছুটে চলে গেল আলো। অন্যদিকে রাহুল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তার শূন্য দৃষ্টি দরজার দিকে। হঠাৎই সে অস্ফুট স্বরে বিড়বিড় করে বলে উঠল, তুমি অজান্তে ভালোবেসে ফেলেছ আধার খানকে। রাত গভীর, অথচ একজন যুবক এলোমেলোভাবে কার ড্রাইভ করে রাস্তায় ছুটে চলেছে। কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে যাবার পর যুবকটি হঠাৎই ব্রেক কষল তার খুব চেনা পরিচিত এক জায়গায়। তারপর গাড়ি থেকে নেমে গিয়ে সামনে হাঁটতে শুরু করলো। কিছু দূর পথ এগিয়ে আসতেই চোখের সামনে স্পষ্ট হলো এক লাইনে রাখা 4টে কবর। আধার লম্বা শ্বাস নিয়ে কাছে এলো। প্রথম কবরের পাশে 2 হাঁটু ভেঙে বসলো। আজ তার ভীষণ মন খারাপ, তাই তো ছুটে এসেছে নিজের আপনজনদের কাছে। আধা ঠোঁট কামড়ে ডান হাতটি বাড়িয়ে আলতো করে ছুঁয়ে দিল কবর। তারপর ভাঙা ভাঙা গলায় অস্ফুট স্বরে ডেকে উঠল, আম্মু। বিপরীত পাশ থেকে কোনো সাড়া শব্দ এলো না, আর আসবেও না কখনো। আধার জোরে শ্বাস নিয়ে ফিসফিসিয়ে বলো, আজ তোমার ছেলের খুব মন খারাপ আম্মু, খুব। অথচ তুমি এসে জানতে চাইলে না কেন তোমার আদরের ছেলের মন খারাপ। ছোটবেলার মতো বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে সব দুঃখ কষ্ট এক নিমিষেই গায়েব করে দিলে না। তুমি কি আমাকে ভুলে যাচ্ছ, নাকি এতদিন আসিনি তাই অভিমান করেছ? আচ্ছা সরি, খুব খুব সরি আম্মু। প্লিজ তুমি আর রাগ অভিমান করে থেকো না। এবার থেকে তোমার অবাধ্য সন্তান বাধ্য হওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আধার কিছুক্ষণ তাকিয়ে থেকে উঠে দ্বিতীয় কবরের কাছে গিয়ে বসে। তারপর হাত রেখে শান্ত গলায় বলে, আমার অদেখা ছোট্ট ভাই, কেমন আছিস? নিশ্চয়ই বড় ভাইকে মিস করিস। আমিও তোদেরকে ভীষণ মিস করি, কিন্তু আফসোস তোরা সবাই স্বার্থপরের মতো আমাকে একা রেখে পালিয়ে গেলি। আমি এমনই একজন অভাগা ভাই যে নিজের ছোট্ট ভাইকে জীবন্ত অবস্থায় দেখতে পারিনি। পৃথিবীতে আসার আগেই ওই নীল আকাশে মা ছেলে মিলে উড়াল দিলি, অথচ আমার কথা একটিবারের জন্য ভাবলি না। জানিস,
মাঝে মধ্যে না আমার ভীষণ অভিমান হয় তোদের উপর। ইচ্ছে করে না এখানে এসে তোদের সাথে মনের কথাগুলো শেয়ার করতে। কিন্তু কি করব বল? আমি তো আর তোদের মতো স্বার্থপর নই। তাই বেহায়া নির্লজ্জদের মতো সব সময় ছুটে আসি। নয়তো বুকের ভেতরটা হাঁসফাঁস করে, দম বন্ধ বন্ধ লাগে। আচ্ছা, তুই এখন ঘুমিয়ে থাক, আমি আর তোকে ডিস্টার্ব করব না। আধার কথাগুলো বলে তৃতীয় কবরের কাছে যায়। তারপর একই ভঙ্গিতে বসে ধীর কণ্ঠে বলল, বোন আমার, ভাই তোকে অনেক মিস করে, বিশেষ করে তোর হাতের পোড়া রুটিগুলোকে। একটু থেমে তাচ্ছিল্যর সুরে বলল, তুই এমন একজনকে ভালোবাসলি বোন, যার জন্য আমি হারালাম নিজের একমাত্র কলিজার টুকরো বোনকে। আচ্ছা, তোর একটুও কি আমার কথা মনে হয়নি? একবারের জন্যও ভাবিসনি তোকে হারিয়ে তোর ভাই ঠিক কতটা কষ্ট পাবে? মা ভাইকে হারানোর পর তুই তো ছিলিস আমার বেঁচে থাকার কারণ। এই ছোট্ট তোকে আঁকড়ে ধরেই তো যুদ্ধ করে বেঁচেছিলাম। অথচ তুই তুই কি করলি, হ্যাঁ? একটা বেঈমানের জন্য নিজের ভাইয়ের ভালোবাসাকেই তুচ্ছ করে পালিয়ে গেলি। আমার ভালোবাসার কাছেও কি ওই জানোয়ারের ভালোবাসা বেশি গুরুত্বপূর্ণ ছিল তোর কাছে? এই দেখ, এই হাত দুটো দিয়েই তোকে একটু একটু করে বড় করেছিলাম। তখন যদি জানতাম তুই অন্যর জন্য নিজের জীবন দিবি, তাহলে বিশ্বাস কর, কখনো তোকে ভালোবাসতাম না। কারণ ভালোবেসে দিন শেষে কি পেলাম তোদের থেকে? শুধু এক বুক হাহাকার, আফসোস আর কষ্ট ছাড়া কিছুই না। তোকে রেখে যখন অস্ট্রেলিয়ায় যেতে হয়েছিল, তখন কষ্টে বুকটা ছিঁড়ে গিয়েছিল। আমি যেতে চাইনি তোকে ছাড়া, কিন্তু তোর বাপ আমাকে বাধ্য করেছে। আমি ওনার কাছে কি চেয়েছিলাম? শুধু চেয়েছি তোকে যেন একটু আগলে রাখে। আমি কয়েক বছর পরেই তোকে আমার কাছে নিয়ে যাব, কারণ আমি জানতাম দাদাজান ছাড়া আর কেউই তোকে ভালোবাসতো না। সব কিছু ঠিকই তো চলছিল, তাহলে কেন তুই মাঝখান থেকে হারিয়ে গেলি? ওই বেইমানটাকে এত না ভালোবাসলেও পারতি বোন আমার। কারণ তুই দিন শেষে ভালোবেসে পেলি শুধু মৃত্যু, আর ওই ছেলে পেল সুখ। এমন ভালোবাসার কি খুব প্রয়োজন ছিল তোর? হুম, মোটেও ছিল না। তবুও তুই হেরে গেলি এক বেইমানের মিথ্য ভালোবাসার কাছে। অপর প্রান্তের রমণী নিশ্চুপ। আধার কিছুক্ষণ বসে থেকে উঠে দাঁড়ায়। তারপর বিড়বিড় করে বলল, ভাই তোকে ভালোবাসে বনু, এখনো খুব ভালোবাসে। আধার শব্দ করে দীর্ঘশ্বাস ছেড়ে চতুর্থ কবরের দিকে তাকিয়ে হিসিয়ে বলল, সব কিছু আপনার জন্য হয়েছে মিস্টার আশরাফ খান। আপনার জন্য আমার সুখের পরিবারটা এক ঝটকায় ধ্বংস হয়ে গেছে। আমি আধার কখনোই আপনাকে ক্ষমা করব না, কখনোই না। আধার ঘৃণায় মুখ সরিয়ে নিয়ে তার মায়ের কবরের পাশে গিয়ে বসল। আজ রাতটা এখানেই থাকবে, তার মায়ের কাছে। আধার আলতো করে কবরের উপর মাথা রাখল, হয়তো অনুভব করার চেষ্টা করল নিজের জন্মদাত্রীকে। ছেলেটা কেমন শব্দ করে দীর্ঘশ্বাস ছেড়ে ভাঙা গলায় আওড়ায়, কতগুলো বছর হয়ে গেল তোমার বুকে মাথা রাখি না আম্মু। অতঃপর চারিদিকে নিস্তব্ধতা ছেয়ে গেল, বাতাসের দাপটও বাড়ল। অথচ আধারের আবেশে চোখ বুজে অনুভব করল সে তার মায়ের বুকের মাঝে মাথা রেখে শুয়ে আছে। হঠাৎই তার শুকিয়ে যাওয়া ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। একই সাথে চোখের কর্নিশ বেয়ে কয়েক ফোঁটা অশ্রুও গড়িয়ে পড়ল। কে বলেছে সে এতিম? এই তো, তার পুরো পরিবার রয়েছে এখানে। তার মা, বাবা, ভাই, বোন সবাই আছে। অথচ সবাই থেকেও সে দিন শেষে পৃথিবীতে বড্ড একা। কারণ তার সুখের পরিবার বহু বছর আগেই তাকে ছেড়ে চলে গিয়েছে ওই দূর আকাশে। এখন হয়তো সেও নিজের জীবনের অন্তিম প্রহরের দিন গুনছে। প্রিয় বন্ধুরা, এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক দিও, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।